গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন কালনি গ্রামের মরহুম আলহাজ মাওলানা সিদ্দিক আলী সরকার সাহেবের একমাত্র ছেলে আলহাজ এম এ হালিম সিদ্দিকী। তিনি তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী শাখা থেকে 2001 সালে দাখিল পাশ করেন। 2003 সালে কৃতিত্বের সাথে আলিম পাশ করেন। পরবর্তীতে 2003-04 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 2009 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স মাস্টার্স শেষ করেন। তিনি একজন গণমাধ্যম কর্মী ও সমাজকর্মী। তাছাড়াও তিনি গাজীপুরের প্রাণকেন্দ্র গাজীপুর সিটি কর্পোরেশন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ কর্পোরেশন। এখানে আজকে যে বিষয়টি দেখানো বা বোঝানোর জেলা পরিষদ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস আদালতগুলো আমাদের এখানে অবস্থান করছে। এইখানে আমাদের অনেক ব্যবসায়িক বাইরে এখানে ব্যবসা বাণিজ্য সকলের কাছে আমাদের গাজীপুরবাসীর প্রাণের দাবি। আজকে সেই জোরপুকুর পাড় থেকে শুরু করে আমাদের শিববাড়ি পর্যন্ত যে যাত্রা সৃষ্টির মতো দিয়ে একটি ভোগান্তি হয়, এই রেল ক্রসিংয়ের মাধ্যমে সেই ভোগান্তি থেকে পরিত্রাণ চাই। সেজন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অত্যন্ত দ্রুততার সাথে এই ব্যাপারটি কার্যকর করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। কালনি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সহসভাপতি এবং বর্তমান বিদ্যুৎসাহী সদস্য এবং কালনি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সভাপতি। তিনি একজন সৎ পরোপকারী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। তিনি 2018 সালের 30 ডিসেম্বর রাতের নির্বাচনে তার নিজ এলাকা বাড়িয়া ইউনিয়ন কালনি মাদ্রাসার ভোট কেন্দ্রে মোজাম্মেল হকের নেতৃত্বে অবৈধ ভোট প্রদানের সময় চরম প্রতিবাদ ও প্রতিরোধ করেন। এই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আমার উপর যে বিভিন্ন ধরনের নির্যাতন এবং নিপীড়নে আমি হ্যাজার্ড হয়েছি, সেটা এটার উপর কেন্দ্র করে আরো বেশি আকার ধারণ করে। সেটা হচ্ছে গাজীপুর সদর বাড়িয়া ইউনিয়ন কালনি গ্রাম, যেটি আমার ভোট বা আমার কেন্দ্র। সেখানে আমি ভোটের আগের দিন যাওয়ার পরে রাত 9টার দিকে শুনতে পাচ্ছি যে সেখানে কিছু আওয়ামী লীগ লোকজন সেখানে তারা নিজেরা ভোটাধিকার মানে অবৈধভাবে প্রয়োগ করছে, অর্থাৎ অন্যের ভোট তারা ছিনিয়ে নিচ্ছে। তো সেটি নেতৃত্ব দিচ্ছে আমাদের বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক সরকার, এবং তার সাথে এলাকার যে সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগের ছিল তারা সেগুলো করছে। কিন্তু সেখানে আমি যখন বাধা প্রদান করতে যাই, তখনকার সিচুয়েশনটি আপনাদের সকলেরই জানা। সেরকম একটি সিচুয়েশনে বাধা প্রদান করেও আমি কোনো সুবিধাজনক অবস্থানে যেতে পারিনি, বরং আমি নিজে আরো হ্যাজার্ড হয়েছি, হ্যারেস্ট হয়েছি। যার ফলে আওয়ামী লীগ সরকার তখন তার বিরুদ্ধে মামলা দেয় এবং পুলিশি হয়রানি করে। তিনি বলেন, বিগত 15 বছর আওয়ামী রেজিমের জুলুম নির্যাতনের শিকার হয়ে অসহায় জীবনযাপন করছি। মামলা চালাতে গিয়ে অর্থনৈতিক দৈন্যদশায় পড়েছি, বাসায় যেতে পারিনি, ঘুমাতে পারিনি। 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতার পর ভাবছিলাম স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। আমার 3 কন্যা সন্তান রয়েছে। বড়টা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, বাকি 2 জনের বয়স যথাক্রমে 5 বছর ও 3 বছর। স্ত্রী ও মার সঙ্গে পারিবারিকভাবে ভালোভাবে সময় কাটাতে পারি নাই। বাবা নেই। ভাগ্যের কি নির্মম পরিহাস। নতুন করে আমি আরেক গভীর ষড়যন্ত্রের শিকার। একজন অসৎ মানুষের কারণে দ্বিতীয় স্বাধীন দেশে নির্দোষ হয়েও মার্ডার মামলার আসামি হব কখনো ভাবতে পারিনি। মনে হয় পরিবারের সাথে ভালো থাকার চিন্তাটাই আমার জন্য পাপে পরিণত হলো। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে এম হালিম সিদ্দিকীর বিশেষ অংশগ্রহণ রয়েছে। তার লেখা ও ব্লগিংয়ের মাধ্যমে ব্যাপক জনমত তৈরি করে আন্দোলনের পক্ষে। দেশের এই পট পরিবর্তনের পর এম এ হালিম সিদ্দিকী আবারও গভীর ষড়যন্ত্রের শিকার। গাজীপুর মেট্রোপলিটন, কোনাবাড়ি ও বাসন থানায় তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়। বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সরকারের সাথে তার আর্থিক লেনদেনের কারণে এই হয়রানি করেছে। জনাব সিদ্দিকী মোজাম্মেল হকের কাছে 85 লক্ষ টাকা পান। টাকার উৎস জমি বিক্রির মধ্যস্থতা বা মিডিয়া, যার সম্পূর্ণ ভ্যালিড ডকুমেন্ট রয়েছে। আর এদিকে কি রেস্টুরেন্ট কি অবস্থা, কত দূর আগেছেন? কি মনে হয় আমি থাকতে হয়ে যাবো? কি অবস্থা এখন? এই যে ওনারা আজকে আসতেছে তো। আচ্ছা, আজকে আমি বড় ভাই যেমন আছি। আজকে আসতেছে বলতে গাড়ি জায়গার মধ্যে যাইবো স্যারেরা নাকি? আসলে পরে বলা যাবো কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওইখানে থাকা অবস্থা যদি হয়
তাহলে আমি এইভাবে আপনার সাথে কথা, যে লাভের যে অংশটা আমার দেওয়ার, এটা আমি যে জায়গায় বলবো আপনি ওই জায়গায় দিয়েন। হ্যাঁ, থাকা অবস্থা হয় তাহলে মনে করো তোমার মনিরের কাছে দিয়ে দেবো। আচ্ছা, মনির কাকার কাছে দেন, আর আমি যার কাছে কই আপনি হেনে দিবেন। যদি আমি ওখানে থাকা অবস্থায়, আর যদি আমি দেশে থাকি তখন গিয়া, তো আমি দেশে থাকলে তো মনে হয় না ওই বইলে, কারণ আজকে 26 তারিখ, আবার আমি ঘুরে আইন 11 তারিখে। এই কয়েকদিনের ভিতরে ওইখানে এই কয়েকদিনের ভিতরে আর কোনো সম্ভাবনা আমি দেখি না, আপনি যতটুকু বললেন এর মাধ্যমে। সে টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে কারণে অকারণে জনাব সিদ্দিকী সাহেবকে কোণঠাসা করার জন্য সে তার বড় মেয়ের জামাই বিএনপি নেতা অ্যাডভোকেট গোলজার হোসেন জান্নাতকে দিয়ে মিথ্যা মামলায় দিচ্ছে, যেন টাকা চাইতে না পারে। মোজাম্মেল হক আওয়ামী লীগের নেতা, তার অনেক টাকা, প্রভাব প্রতিপত্তি ও লোকবল রয়েছে যা এম এ হালিম সাহেবের নেই। তার আছে ক্লিন ইমেজের লোক হিসেবে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা। তার উপর এবং তার পরিবারের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে। প্রাথমিক আইনগত পদক্ষেপ হিসেবে সাধারণ ডায়েরি করেছেন জনাব সিদ্দিকী সাহেব। প্রিশিলা নিউ ইয়র্ক চ্যানেলে তার স্টেটমেন্ট দিয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক হিউম্যান রাইটসে আবেদন করেছেন তার উপর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। তিনি তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের অফিসিয়াল ওয়েবসাইটে অভিযোগ দাখিল করেছেন। আমার নামে নয়, আজকে আপনি তথ্য নিলে জানবেন সারা বাংলাদেশে এরকম কিছু মিথ্যা গায়েবী গুজবী মামলা দিয়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। সেই লক্ষ্যে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইন বিষয়ক অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে যারা রয়েছেন আপনাদেরকে আকুল আবেদন করব আমার এই বিষয়টিকে আপনারা খতিয়ে দেখবেন। আর বিশেষ করে যেহেতু আমি গাজীপুরের সন্তান, গাজীপুরের যেই প্রশাসন রয়েছে, গাজীপুরের যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আমার উপর যে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে আমাকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, এটার আপনাদের কাছে আমি বিচার চাচ্ছি এবং আপনারা এই বিষয়টি সঠিকভাবে আপনারা দেখবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি আমি আবেদন করতে চাই সেটি হচ্ছে, আমি নিজেও মেল করেছি আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব তারেক রহমান সাহেবের কাছে। আমি এই ধরনের নির্যাতনের যে শিকার, সেই জন্য আমি ওনাকে মেল করেছি। তাছাড়াও আরও কিছু আন্তর্জাতিক গণমাধ্যম টকশোতে অংশগ্রহণ করার আমন্ত্রণ রয়েছে। তিনি বলেন, আমি চরমভাবে নির্যাতিত। আমি দেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মিথ্যা মামলা সহ নির্যাতনের যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন। কোনো অপরাধের সাথে ন্যূনতম সম্পৃক্ততা থাকলে যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নিতে প্রস্তুত। আর কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকলে যারা হয়রানি করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।